মেয়েটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আমি মনির হাসান, একজন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট এবং একসাথে প্রফেশনাল একজন গ্রাফিক্স ডিজাইনার। প্রযুক্তির দুনিয়ায় বিচরণ করা একজন সাধারণ মানুষ। আমার জীবনটা ছিল একদম স্বাভাবিক, গ্রাফিক ডিজাইনের আর কাজের ডেডলাইন আর ক্লায়েন্টের ইমেলে ভরা ডুবে থাকা এক অদ্ভুত জীবন। কিন্তু রাতের বেলা আমার আরেকটা দুনিয়া ছিল। আমি ছোটবেলা থেকেই অজানা রহস্যের সাথে যেন ছুটে বেড়াতাম। ভূত, অশরীরী আত্মা, ব্ল্যাক ম্যাজিক, এগুলো আমার সাথে ছিল এক প্রকার শিহরণ জাগানো রহস্য। বাস্তবিকভাবে বিশ্বাস না করলেও এসব নিয়ে পড়তে ভালো লাগতো। কিন্তু একদিন আমি বই পড়ার সীমা ছাড়িয়ে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলাম। সে সত্য আমাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। আমার আত্মা চিরদিনের জন্য এক শয়তানের কাছে বন্ধক রেখে দিল। এখন যখন আমি রাতের অন্ধকারে আয়নার সামনে দাঁড়াই, তখন আমার নিজেকে অপরিচিত বলে মনে হয়। আমার চোখের নিচে কালি পড়ে গেছে, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাঝে মাঝে ঘরের আয়নায় আমি এমন কিছু দেখতে পাই যা 10 জন মানুষের চোখে পড়ে না। তবে এসব শুরু হয়েছিল ঠিক সেদিন থেকে, যেদিন আমি শয়তানের গ্রন্থ নামে এক অভিশপ্ত বইয়ের খোঁজ পেয়েছিলাম। আমি জানতাম না এই বই অর্ডার করাই হবে আমার জীবনের সবচাইতে বড় ভুল। সেদিন ছিল বৃষ্টি ঝরা রাত। বারান্দায় কাচের গায়ে ঝুমঝুম করে বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর আমি বসেছিলাম ল্যাপটপের সামনে। আমার কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কেন যেন ঘুম আসছিল না। মনে হলো আজ একটু অন্যরকম কিছু করা যাক। আমি ডার্ক ওয়েব ঘাঁটতে শুরু করলাম। ডার্ক ওয়েবে ঢোকা কিন্তু সহজ নয়। সেখানে সাধারণ কোনো ওয়েবসাইটের মাধ্যমেও সেখানে কিছুই পাওয়া যায় না। আমি টর ব্রাউজার ওপেন করলাম এবং টর ব্রাউজার ইনস্টল করে সেখানে কয়েকবার ঢুকেছি, কিন্তু কোনো ভয় ছিল না। সে সময় আমি রহস্যময় ফোরামগুলোতে যেতাম, যেখানে মানুষ ভূত, জিন, কালো জাদু কিংবা গোপন প্রাচীন বই নিয়ে আলোচনা করত। অনেকে দেখেছিলাম সেখানে প্ল্যানচেটও করেছে। প্ল্যানচেটের উইজা বোর্ডও নাকি সেখানে পাওয়া যায়। ঠিক তেমনই এক ফোরাম চোখে পড়ল, এক আলোচনা থ্রেডে। যদি সত্যিকারের ক্ষমতা চাও তবে তুমি এই বইটা তোমার দরকার। থ্রেডটা খুলতেই দেখি এক অদ্ভুত নাম, শয়তানের গ্রন্থ। একজন বলেছে এটি এমন এক বই যে কেউ কালো জাদুর শক্তি অর্জন করতে পারে এই বইয়ের মাধ্যমে। তবে বইটি ব্যবহার করতে গেলে তাকে নিজের আত্মা বিসর্জন দিতে হবে। আমি প্রথমে এসব কথা আজগুবি বলে উড়িয়ে দিলাম, কিন্তু কৌতূহলটা যেন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। তাই বইটির লিঙ্কে ক্লিক করে ফেললাম। একটা পুরনো ডিজাইনের ওয়েবসাইট খুলে গেল। সাদা ব্যাকগ্রাউন্ড, লাল হরফে লেখা। এই বই একবার হাতে নিলে আর পিছু হটার উপায় নেই। বইয়ের দাম $999। সংখ্যাটা দেখে কেমন যেন শীতল অনুভূতি হলো। আমি ভাবলাম এইটা হয়তো বা কেবল একটা কাকতালীয় সংখ্যা, কিন্তু বুকের ভেতরে একটা কাঁপুনি টের পেলাম। ওয়েবসাইটের নিচে লেখা ছিল, অর্ডার কনফার্ম করতে তোমাকে নিজ ইচ্ছা এটা কিনতে হবে। শুধু যাদের মনের সত্যিকারের কৌতূহল তারাই এর মালিক হতে পারবে। আমি কি এটা নিব? আমি মাউসের কার্সারে অর্ডার নাও বাটনে প্রেস করে দিলাম এবং এরপর আমার বাসার অ্যাড্রেস দিয়ে দিলাম। হঠাৎ করে ল্যাপটপের স্ক্রিন ফ্লিকার করতে লাগলো। মনে হলো স্ক্রিন ঝাঁকি দিচ্ছে। তারপর স্ক্রিন কালো হয়ে গেল। হঠাৎ ভেসে উঠল একটা লাইন, তুমি কি নিশ্চিত
আমি চমকে উঠলাম। এটাকে ওয়েবসাইটের কোনো প্রোগ্রামিং করার ট্রিক্স নাকি সত্য কিছু? আমি বুকের ধুকধুকানি অপেক্ষা করে ইয়েস চেপে দিলাম। সাথে সাথে স্ক্রিন বন্ধ হয়ে গেল, ল্যাপটপের পাওয়ার অফ হয়ে গেল। নিচ থেকে আমার শরীর যেন মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। তখন বুঝতে পারিনি আমি অদ্ভুত এক ফাঁদে পা দিতে চলেছি। পরদিন সকালে ইমেল চেক করলাম, কোনো কনফার্মেশন মেল নেই, কোনো রসিদ নেই, কিছুই নেই। এমনকি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকাও কাটা হয়নি। আমি এবার বেশ অবাক হলাম। ভাবলাম হয়তো বা ওয়েবসাইটটা ভুয়া ছিল। আমি তেমন একটা বার্তা দিলাম না। আমি তখন জানতাম না শয়তানের জিনিস কেনার জন্য টাকা লাগে না, শুধু ইচ্ছাটা দরকার। এর মূল্য চুকাতে হয় অন্যভাবে। বইটি আমার হাতে আসে অর্ডারের ঠিক 3 দিন পর। গভীর রাতে দরজায় ধপ ধপ শব্দ হলো। সময় তখন রাত 3:33। আমি মুহূর্তে চমকে উঠলাম। এত রাতে কে আসবে? আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। কাঁচের দরজাতে বাইরে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, কিন্তু দরজার সামনে রাখা একটা কালো মোড়ানো পার্সেল। আমি দরজা খুলে পার্সেলটা তুললাম। হাত পেয়ে কেমন যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আশেপাশে তাকালাম, কেউ নেই সেখানে। ঠিক তখনই গলির শেষ মাথায় একটা কালো ছায়ার মতো কিছু দেখলাম। কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি চোখ কুচকে ভালো করে দেখার চেষ্টা করলাম। লোকটার চেহারা বোঝা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে আমার দিকে তাকিয়ে আছে। আমি ডাকতে যাব, ঠিক তখনই পেছন ফিরে গলির অন্ধকারে মিলিয়ে গেল। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি দরজা বন্ধ করে পার্সেলটা টেবিলের উপরে রাখলাম। সে পার্সেলের বোর্ডটা খুলতে বুকের ভিতরে আবারও ধপ করে উঠল। ভেতরে ছিল একটা পুরনো চামড়ার মোড়ানো বই। বইটা স্পর্শ করতে মনে হলো যেন কিছু একটা নিঃশ্বাস আমার গলায় গিয়ে লাগলো। বইয়ের গায়ে লাল অক্ষরে লেখা ছিল, এটি শুধু একটা বই নয়, এটি একটা অভিশাপ। আমি পাতাগুলো উল্টাতে একটা বিকট ঝাপটানি অনুভব করলাম। আমার চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। মনে হলো ঘরের সব শব্দ একসাথে যেন থেমে গেছে। তখনও জানতাম না আমি নিজ হাতে নিজের মৃত্যুকে ডেকে আনছি। আমি তখনও জানতাম না আজ থেকে আমার ছায়া আমার একার থাকবে না, শয়তান আমার সাথে থাকবে চিরকালের জন্য। আমি যখন বইটি প্রথম কয়েকটা পাতা উল্টালাম, তখন মনে হলো যেন আমার চারপাশের বাস্তবতা বদলে যেতে শুরু করেছে। প্রথম পাতাতে লেখা ছিল, এই জ্ঞান একবার গ্রহণ করলে আর ফিরে যাওয়ার উপায় থাকবে না। আমি বইয়ের পাতাগুলো উল্টাতে লাগলাম। পুরনো হলদে হয়ে যাওয়া পাতাগুলো অদ্ভুত লিপিতে লেখা ছিল। কিছু মন্ত্র আর রীতির বর্ণনা ছিল। কিছু অংশ স্পষ্ট ছিল, কিছু অংশ অস্পষ্ট। তবে বইয়ের কিছু অংশে অদ্ভুত মনে হচ্ছিল। আমার নাম লেখা ছিল। বনির, তুমি কি প্রস্তুত? আমি ভ্রু কুঁচকে তাকালাম। এইটা কি করে সম্ভব? আমি কি ভুল দেখছি? হঠাৎ বইয়ের মাঝখান থেকে একটা পাতার উপরে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পেলাম। আমার গা শিউরে উঠল। মনে হলো কেউ ওখানে নিজ হাতের রক্ত দিয়ে কিছুটা লিখে আছে। লেখাটা পড়তে আমার ভেতরটা কেঁপে উঠল। সেখানে লেখা ছিল, শয়তানের প্রথম পাঠ শুরু করতে হলে তোমাকে একটি আত্মা উৎসর্গ করতে হবে। আমার বুকের ভেতরে থক 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 করতে হলো। আর আমি ভাবছিলাম, আত্মা উৎসর্গ? আমি কি আসলে এতদূর এগিয়ে গেছি? এখনো মনে হচ্ছিল এটা নিখোঁজ একটা কাকতালীয় বা এটা একটা প্র্যাঙ্ক, আর কিছুই নয়। তবে একদম শেষ পাতায় একটা বাক্য ছিল যা আমার শরীর ঠান্ডা করে দিয়েছিল। সেখানে লেখা ছিল, তুমি জানো না, কিন্তু তোমার আত্মা আমার কাছে বন্ধক রাখা হয়ে গেছে। তুমি পালাতে পারবে না। আমি বইটা দ্রুত বন্ধ করে দিলাম। চারপাশে তাকালাম। মনে হলো যেন ঘরের অন্ধকারের কোণ থেকে ক্লাস আমাকে দেখছে। আমি উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেলাম। দরজাটা বন্ধ, কিন্তু আশেপাশে যেন একটা অদ্ভুত অদৃশ্য সত্তার অস্তিত্ব টের পাচ্ছিলাম। ঘরের বাতাস মুহূর্তেই ভারী হয়ে গেল। ঘরের কাঁটা তখন 3:33। বাইরে প্রচন্ড বাতাস ঝড় শুরু হচ্ছে। জানালার কাঁচ কাঁপতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার পিছনে কিছু একটা আছে, কিন্তু সাহস করে ঘাড় ঘোরানোর আগে আমি শুনতে পেলাম একটা নিঃশ্বাস, কিন্তু সেটা আমার নয়,
ঘরের ভেতরে আর কেউ ছিল না, কিন্তু স্পষ্ট অনুভব করলাম ঠিক আমার গলার কাছে কেউ গভীর নিঃশ্বাস নিচ্ছে। আমি আতঙ্কে দৌড়ে গিয়ে রীতিমতো লাইটটা জ্বালালাম, কিন্তু কিছুই ছিল না, কিচ্ছু না। শুধু বাতাস যেন ফিস ফিস করে কেউ একজন বলে উঠল, এখনো দেরি হয়নি, তোমাকে শুধু প্রথম দামটা নিতে হবে। আমার পা কাঁপতে লাগলো। আমি দ্রুত বইটা বন্ধ করে লকারে রেখে দিলাম, কিন্তু জানতাম না এত সহজে আমি এর থেকে মুক্তি পাবো না। বইটা আমাকে ছাড়বে না। আর সেই রাতে আমি প্রথমবার অনুভব করলাম আমি একা নই। প্রথম মঞ্চ এবং অন্ধকার শক্তির প্রথম ছোঁয়া। পরের দিন থেকে আমি যতবার বইটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, ততবারই অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটতে লাগলো। আমার ঘরের লাইট বারবার জ্বলতে লাগলো। ল্যাপটপ কাজ করতে বসলে স্ক্রিনে হঠাৎ করে কালো হয়ে যেত, যেন কোনো ছায়ার উপরে দিয়ে চলে গেল। আজ রাতে যখন আমি ঘুমানোর চেষ্টা করতাম, তখন মনে হতো কেউ আমার ঘরের কোণ থেকে আমাকে দেখছে। এক রাতে আর সহ্য করতে পারতাম না। আমি উঠে বইটা হাতে নিলাম। বইয়ের পাতাগুলো আপনা আপনি উল্টে চলে যেতে লাগলো। একটা নির্দিষ্ট পাতায় কি থেমে গেল। সেখানে লেখা ছিল, নতুন শক্তি অর্জন করতে হলে প্রথমে কাউকে ছোট্ট একটা অভিশাপ দিতে হবে। এটি মাত্র সামান্য কষ্ট দিবে, কিন্তু এর মাধ্যমে শক্তি গ্রহণের প্রথম ধাপ সম্পন্ন হবে। আমি মনে মনে হাসলাম, এটা তো ঠিক পরীক্ষার মতোই, সত্যি কোনো প্রভাব ফেলবে? আমি কৌতূহল বশত মন্ত্রটা পড়লাম। কাউকে লক্ষ্য করে নাই, শুধু উচ্চারণ করলাম। আর লক্ষ্য করলাম আমার শরীরের ভেতর থেকে অদ্ভুত ধরনের একটা আলো বেরিয়ে এলো। আমি বুঝলাম আমার ভেতরে ভয়াবহ শক্তি আমি অনুভব করছি। আমার বোঝার বাকি রইল না, আমি কালো জাদুর এই দুইপুরে বেশ ভয়াবহ কিছু আয়ত্ত করতে পারছি। ওই রাতে আমি আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমানোর আগে ভাবলাম এই কালো জাদু একটা পরীক্ষা করতেই হবে, আর সেটা আমার পরিচিত কারোর সাথে করব, শুধুমাত্র ভয় দেখাবো আর কিছু নয়। কিন্তু এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। রিমা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ওকে আমি অনেক দিন ধরে চিনি। খুবই হাসি খুশি প্রাণোচ্ছল একটা মানুষ, কিন্তু আমি জানতাম না আমার কৌতূহল একদিন ওর প্রাণ কেড়ে নেবে। বইটা পাওয়ার কয়েকদিন পর আমি ওর উপরে কালো জাদুর পরীক্ষা চালানোর পরিকল্পনা করলাম। কারণ বইটা লেখা ছিল, যদি কারো ওপরে প্রথমবারের মতো এই মন্ত্র প্রয়োগ করা হয়, তবে জাদুটির শক্তি বহুগুণ বেড়ে যাবে। আমি চুপি চুপি রিমার চুল সংগ্রহ করলাম। ওর সাথে থাকা চিরুনির মাধ্যমে ছোট্ট একটা কাঁচি দিয়ে ওর জামার ছোট্ট অংশ কেটে নিলাম। কারণ বইতে লেখা ছিল, যার উপরে জাদু প্রয়োগ করবে তার শরীরে কিছু অংশ প্রয়োজন এবং তার জামার কিছু অংশ প্রয়োজন। সবকিছু সংগ্রহ করে সেই রাতে আমি মন্ত্র পড়তে শুরু করলাম। বাতাস মুহূর্তেই ভারী হয়ে উঠল। ঘরের চারপাশে অদ্ভুত শব্দ শোনা গেল, তবে আমি জানতাম না আমার উচ্চারণ ভুল হচ্ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর মুহূর্তেই যেন বাতাস এবং শব্দ দুটোই থেমে গেল। আমি হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। রিমার ফোন। আমি তো অবাক হলাম, এত রাতে ফোন কেন দিচ্ছে? আমি বললাম, হ্যালো রিমা। ওর গলার স্বর ভাঙা ভাঙা। ও বলল, মনির, আমার মনে হচ্ছে আমার কেউ গলা চেপে ধরেছে। আমি যেন চমকে উঠলাম। বললাম, কি হয়েছিস? কি বলছিস তুই? আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু মনে হলো কি আমার ঘাড়ের উপরে শ্বাস ফেলছে রে। আমি কিছু দেখতে পেলাম না, আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। আমার রিমার কথা শুনে শরীর হিম হয়ে গেল। আমি তো কেবল মজা করে মন্ত্র করছিলাম, কিন্তু তখনই বুঝতে পারলাম এইটা কোনো মজা নয়, এটা বাস্তব। আমি জানতাম না আমি এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। রিমার কখনো আগের মতো থাকবে না, আর আমিও না। আমি অভিশপ্ত হয়ে গেছি, আর এটাই ছিল ভয়াবহতার শুরু। এখনো অনেক কিছু বাকি ছিল। রিমার ফোন রাখার পর আমার শরীর যেন কাঁপছিল। আমি জানতাম এটা আমার সবচাইতে বড় ভুল। আমি একটা পরীক্ষামূলক কালো জাদুর একটা চেষ্টা চালিয়েছিলাম, ভেবেছিলাম কিছুই হবে না, কিন্তু এখন রিমা ভয়াবহ বিপদে পড়েছে। আমি তখন পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না যে বইয়ের মন্ত্রটা সত্যি কাজ করছে। তবে একটা বিষয় আমি নিশ্চিত ছিলাম,
এই বইটা সাধারণ কোনো বই নয়। প্রথমবার যখন আমি বইয়ের মন্ত্র উচ্চারণ করেছিলাম তখন একটা আলো আমার শরীর ভেতর থেকে বেরিয়ে এসেছিল। আমার আর বোঝার ফকি রইল না, এটা আমার জীবনকে নরকে পরিণত করতে এসেছে। কয়েকদিন পর রিমার অবস্থার অবনতি ঘটতে লাগলো। ও বলেছিল ওর ঘরে এক ধরনের ছায়া মূর্তি ওকে অনুসরণ করছে। মাঝে মাঝে নাকি রিমার শরীর দিয়ে রক্ত বেরিয়ে আসে, ওর চামড়ার ভেতর থেকে নাকি রক্ত বেরিয়ে আসে, কখনো নাক দিয়ে কখনো মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। শরীরের বিভিন্ন অংশ কাঁচের দাগ হয়ে গেছে, এমনকি কোথাও কোথাও নাকি আঁচড়ের দাগ পাওয়া যাচ্ছে, যেন চামড়াগুলোর ভেতর দিয়ে পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, রিমা বলেছিল ও রাতে অনুভব করে যেন কেউ ওর বিছানার পাশে বসে থাকে, বুকের উপর ভারী ওজনের চাপ অনুভব করে। কখনো কখনো অন্ধকার ঘরে অদ্ভুত ফিসফিসানির অদ্ভুত শব্দ শুনতে পায়। ও বলতো এটা কোনো দুঃস্বপ্ন নয় মনির, এটা সত্যি, আসলে সত্যি হচ্ছে। রিমার কথাগুলো আমার হৃৎপিণ্ডে যেন ছুরির মতো করে ফুটে যাচ্ছিল। আমি জানতাম আমার ভুলের কারণে ওর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তখনও আমি জানতাম না খেলা তো কেবল শুরু হয়েছে। এটাই ছিল শয়তানের প্রথম চাল। একদিন রাতে রিমা আমাকে ফোন করলো। ওর কণ্ঠ বিপর্যস্ত ছিল, যেন ভয় আর ক্লান্তির মাঝে আটকে আছে। ও বলল, মনির দোস্ত, আমি বোধহয় আর বাঁচবো না রে। আমি অনুভব করছি কিছু একটা আমার শরীরের ভেতর ঢুকে গেছে রে, আর আমার ভেতরে ঘুরে বেড়াচ্ছে। সত্যি বলছি দোস্ত, আমি আর নিতে পারছি না দোস্ত, আমার জন্য দোয়া করিস, আমি যেন দ্রুত মারা যাই। এই কষ্ট থেকে মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমি আতঙ্কিত হয়ে উঠে বসি, বললাম, তুই কোথায়? আমি আসছি এখনই। রিমা বলল, না রে, এখন তুই এলে আরো ভয়ঙ্কর হয়ে যাবে ব্যাপারটা। আমি বললাম, ওকে। আমি ফিসফিস করে বলি, ওর নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। আমি জানি না, কিন্তু ও এখন আছে রে, আমার ঘরের কোণে দাঁড়িয়ে আছে, বিভৎস একটা হাসি দিচ্ছে, দেখ না। এরপর রিমা হাঁপি হাঁপি বলল, ওর চোখ মনির, ওর চোখ আগুনের মতো চলচল করছে। আমি কিছু বলতে যাব ঠিক তখনই রিমার দিক থেকে একটা বিকট চিৎকার ভেসে আসলো। চিৎকারটা ছিল খুবই বিকৃত, যন্ত্রণা ভরা। তারপর লাইনটা কেটে গেল। আমি হাত থেকে ফোনটা ফেলে দিলাম। আমি জানতাম কিছু একটা খুব খারাপ করছে। আমি কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে এক প্রকার পাগলের মতো হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। বাইকের চাবি নিয়ে সোজা রিমার বাসা থেকে রীতিমতো রওনা দিলাম। রাস্তা যেন শেষ হতে যাচ্ছিল না। বুকের ভেতরে কাঁপুনি, শরীর ঠান্ডা খামে যেন ভিজে যাচ্ছিল। রিমার বাসার সামনে এসে দরজা ধাক্কাতে শুরু করলাম। রিমা, দরজাটা খোল। কোনো সারা শব্দ নেই। আমি অনেক কষ্টে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম, আর সেই দৃশ্য দেখে আমার হৃৎপিণ্ডর এক মুহূর্তের জন্য থমকে গেল। রিমা মেঝেতে পড়ে আছে। ওর দেহ ঠান্ডা হয়ে গিয়েছিল, হাত পা রীতিমতো বাঁকা হয়ে গিয়েছিল, যেন কেউ ওকে মোচড়ে দিয়েছে। ঠিক যেন মনে হচ্ছিল কোন একটা মানুষকে যদি কোন একটা জামার মতো কাপড় কাচার সময় মানুষ যেভাবে করে একটা কাপড়কে চাপড়ায় বা একেবারে চাপড়িয়ে ফেলে, ঠিক সেভাবে যেন ওকে চাপড়িয়ে বেঁকিয়ে ফেলেছে। ওর চোখ দুটো ছিল ঘোলা, কিন্তু শূন্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকিয়ে আছে। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ওর মুখটা বিকৃত হয়েছিল, যেন ও মৃত্যুর সময় ভয়ঙ্কর কিছু দেখছিল, যা ওর চেহারাকে বিকৃত করে দিয়েছে। আমি হাঁটু গেড়ে বসে ওর মুখের সামনে হাত রাখলাম। কোনো নিঃশ্বাস নেই। রিমা মরে গেছে। আমি প্রচন্ড জোরে চিৎকার করলাম। সে চিৎকার হয়তো আমার কণ্ঠ নয়, আমার আত্মা থেকে বেরিয়ে এসেছিল। আমি জানতাম এটা আমারই দোষ। আমি জানতাম এই বইয়ের অভিশাপ আমাকে শেষ করে দিয়েছে, ওকে শেষ করে দিয়েছে। ঠিক তখনই বাতাসটা যেন ভারী হয়ে উঠল। রিমার বাসার জানালাগুলো নিচ থেকে ধাপ ধাপ করে বন্ধ হয়ে গেল। বাতিগুলো একে একে নিভে গেল। আর তারপর আমি অনুভব করলাম আমি একা নই, কোন এক ভয়ঙ্কর অস্তিত্ব আমার পেছনে দাঁড়িয়ে আছে। একটা বিকট ফিসফিসানি আমার কানে এলো, ভোগ চাই, ভোগ চাই। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম। আমার সামনে দাঁড়িয়েছিল এক বিশাল ছায়ামূর্তি, উঁচু কালো লম্বা, আগুনের মতো চোখ।
মুখটা ছিল মানুষের মতো, মাথা দুটো শিং ছাগলের মতো দেখতে অনেকটা। ও সারা শরীর দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছিল। আমি কথা বলতে পারছিলাম না, কিন্তু ওর কণ্ঠস্বর শুনতে পারছিলাম। তোর বান্ধবীর আত্মা আমি নিয়েছি, কিন্তু আবার পাওনা বাকি আছে। আমাকে আরো দে, আমার আরো দে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি আমি আর কিছু দিতে পারবো না। সে বিভৎস ক্রিয়েচারটা গর্জে উঠল আর বলল, তাহলে তুই দিবি। হঠাৎ করে আমার ডান পায়ে ভয়ঙ্কর এক তীব্র যন্ত্রণা অনুভব করলাম। আমার চামড়া গলে যেতে লাগলো, কিছু না আগুন জ্বালিয়ে দিয়েছে একেবারে। আমি চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেলাম। ওর গলা শুনতে পেলাম, 10 বছর পর হবে তোর পালা। সময় গুনতে থাক, তুই সময় গুনতে থাক। এরপর সবকিছু অন্ধকার হয়ে গেল। আজ 10 বছর পার হয়ে গেছে। আমার ডান পাটা এখন সম্পূর্ণ অকেজ। শুধু পা নয়, আমার শরীরের কিছু অংশ পচে যাচ্ছে। আমার হাতের চামড়া কালো হয়ে গেছে, সেখানে কৃমির মতো কিছুটা দেখা যায়। আমার নখ ভেঙে গিয়েছে, দাঁত কালো হয়ে গেছে। আমি এখন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারি না। প্রতিদিন রাতে মনে হয় কেউ আমার পাশে শুয়ে আছে। মাঝখানে আমি আয়নায় এমন কিছু দেখি যে স্বাভাবিক মানুষের দেখার কথা নয়, কিন্তু আমি যে বেঁচে আছি। আমি এখন এক কবিরাজের কাছে যাই নিয়মিত। তিনি বলেন, তোর শরীরে কিছু লেগে আছে, তোর সময় ফুরিয়ে আসছে, বুঝলি। তিনি আমাকে কালো সুতো, বিভিন্ন মঞ্চ পানি দেন। আমি জানি ও আসবে, আমাকে নিতে আসবে। এখন সময়ের অপেক্ষা। আমি জানি 10 বছর শেষ হতে চলেছে। আমি জানি হয়তোবা কোনো একদিন চলে আসবে। এখন শুধু ভাবছি, আমি কি সত্যি বাঁচতে চাই, নাকি এসব থেকে মুক্তি পেতে চাই। বাতাসে আমার সে ফিসফিসানি ভেসে আসছে, তোর সময় শেষ। আমি নিঃশ্বাস নিয়েছিলাম, এটাই হয়তো আমার শেষ রাত। জেফরি ভাই, আজ এই পর্যন্তই। এরপরে আরো 2টি পর্ব আসবে। এই গল্প একটা সিরিজ আকারে শেয়ার করা হবে জেফরি ভাই। আমি মনির খান বলছিলাম। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই গল্পের নাম দিবেন ইবলিশ শয়তানের কালো জাদু। ভালো থাকবেন ভাইয়া, ভালো রাখবেন আপনার চারপাশকে। ভৌতিক দুনিয়া অনেক অনেক দূর এগিয়ে যাক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, অ্যান্ড দিস ইজ ইট বেসিক্যালি। আমরা কিন্তু শুনে ফেললাম আমাদের নতুন স্টোরি, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস একটা স্টোরি ছিল ম্যান। ও হোয়াট এ স্টোরি। আমি যদি বলি, প্রথম থেকে কেমন যেন কাহিম করা একটা ফিলিংস দিচ্ছিল আমার। সারাক্ষণ মনে হচ্ছিল এই বোধহয় কিছু একটা হয়ে যাবে, এই বুঝি কিছু একটা হয়ে যাবে। ওরে বাপরে বাপ, সো মাচ সাসপেন্স, সো মাচ ডার্ক একটা স্টোরি ছিল। হোয়াট এ বিউটিফুল স্টোরি মনির খান ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই অসাধারণ ঘটনা আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড আই বিলিভ ভৌতিক দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনেও অনেক ভয়াবহ রূপ নিয়ে এগিয়ে যাবে, এটা বিলিভ করি আমি। বিকজ আই নো আপনারা কি ধরনের স্টোরি পছন্দ করেন। সত্যি দিস ইজ বিউটিফুল। আমি আসলে বুঝতে পারবো না আমার এক্সপিরিয়েন্সটা। মানে একটা নতুন ভালো একটা গল্প পেলাম, বড় হচ্ছে দারুণ একটা গল্প পেলাম। মনে হচ্ছে ওয়েল দিস স্টোরি উইল বি দ্য মাস্টারপিস। Wow. This is so amazing, seriously amazing story ছিল। Thank you very much for a beautiful story, and I believe শুধু আমার কাছে নয়, সবার কাছে এই ঘটনা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। বিকজ আপনার স্টোরি অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে এখন, আগের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং এখন ভৌতিক দুনিয়া হচ্ছে। এবং একই সাথে আমরা দেখছি যে আমাদের ভাইয়ার এই যে ভাই আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তার স্টোরি কিন্তু ওরে বাপরে বাপ ফাটাফাটি হচ্ছে, এক কথায় ফাটাফাটি হচ্ছে। অ্যান্ড আই বিলিভ যে শুধু আমার কাছে নয়, এরকম ফাটাফাটি সবার কাছেই লাগছে। বিকজ এরকম সুন্দর ঘটনা থাকলে সত্যি
কি মন ভালো হয়ে যায়, isn't it? So this is the fact. আমি এতটুকু শুধু বলবো যে আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি ভৌতিক দুনিয়ায় দারুণ দারুণ সব স্টোরি কানেক্ট করার। অ্যান্ড আজকে কিন্তু একটা দারুণ ঘটনা শোনালাম, শয়তানের কালো জাদু বা ইবলিস শয়তানের কালো জাদু। কেমন লাগছে এই স্টোরিটা অবশ্যই জানাবেন। আমাদের হাতে আজকে একটা ছোট স্টোরি আছে, আজকের এপিসোড আমি ছোট করছি বিকজ আমার হাতে আজকে সময়টা কম। সো দ্যাটস ওয়াই আজকে পুরো এপিসোড আমি টানছি না, আমি আর 10 মিনিট একটা স্টোরি শেয়ার করবো এবং এরপর চলে যাবো কালকে। আগামীকাল শুক্রবার একটা লং এপিসোড থাকবে আপনাদের জন্য। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি এখন একটা ছোট স্টোরি শেয়ার করবো, অ্যান্ড এরপর কালকে ডেফিনেটলি আপনারা অবশ্যই দারুণ এক এপিসোড পাবেন, এটা বলাই বাহুল্য। সো আশা করছি বুঝতে পেরেছেন। সো চলে যাই আমরা আমাদের আজকের দ্বিতীয় স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। প্রতিদিনের মতো আমি ইউনিভার্সিটির বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এক সময় টপিক চেঞ্জ করে আসলো যে কার সাথে প্যারানরমাল ঘটনা ঘটেছে সেটা একে একে শেয়ার করবে সবাই। এটা শুনেই হুট করে গলাটা শুকিয়ে গেল আমার। রোজার মাস, তাই পানিও খেতে পারেনি তখন। গলাটা শুকোনোর কারণ হচ্ছে আমার সাথে আজ থেকে আরো 1 বছর আগে ঘটে যাওয়া একটা ভয়াবহ প্যারানরমাল ঘটনা। তখন আমাদের অ্যাডমিশন কোচিং চলছিল। কোচিং ময়মনসিংহ করতাম, কিন্তু বিইউপি এক্সাম দেওয়ার জন্য আমি আমার বড় বোনের বাসায় যাই। এক্সাম দেওয়া নিয়ে দুশ্চিন্তা ছিল, কিন্তু আমার সে দুশ্চিন্তা বোন খারাপ দূর করার জন্য ছিল আমার বোনের 4 মাসের মেয়ে আইলিতা। ওর সাথে বেশ খুনসুটি হলো। কেবল কোনো মতে বসতে পারে সে তেমন বালিশ দিতে হয়, কিন্তু খুব চঞ্চল প্রকৃতির। ওকে নিয়ে বিকেলে ছাদে ঘুরতে গেলাম। ছাদ থেকে লালবাগ কিল্লার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সবাই একসাথে রাতার খাবার খেয়ে তারপর রেস্ট নিতে শুরু করে দিলাম বা রুমে চলে গেলাম। ঠিক তখন নাকি কেমন যেন একটা বাজে গন্ধ আসলো, যেন কোনো মাংস পচা গন্ধ। ব্যাপারটা আপুকে বললাম, দেখো কোথাও কিছু মরে পড়ে আছে কিনা ঘরের কোনায়। ও তখন বলল, কিসের গন্ধ? প্রতিদিন কাজের বুয়া ঘর পরিষ্কার করে মুছে দিয়ে যায়, আর তাছাড়া আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। এত তীব্র একটা গন্ধ শুধু আমি পাচ্ছিলাম। ব্যাপারটা ভেবে খুব অবাক লাগলো। ঘরের দরজা জানালা খুব খুলে দিলাম সব। ঘটনাটা সেদিন রাতের ঘটনা। পরের দিন বিইউপি পরীক্ষা ছিল, তাই একটু রাত জেগে পড়াশোনা করছিলাম। প্রশ্ন ব্যাংকের আর 8টা পৃষ্ঠা বাকি ছিল। এক রুমে আমি ছিলাম, আরেক রুমে আমার বড় আপু আর তার হাজব্যান্ড আর আইলিয়া। রাত 1টায় হুট করে কান্নার আওয়াজ পাই। বাসায় বাচ্চা আছে, কান্নার আওয়াজ পাবো সেটাই স্বাভাবিক। অন্য সময় দেখা যায় কান্না করার পর আপু আর ভাইয়া ঘুম থেকে উঠে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আমি শুধু আইলিয়ার কান্নার শব্দ পাচ্ছিলাম। আপু ভাইয়ার কোনো সারা শব্দ নেই। তারপর হঠাৎ করে মনে হলো কান্নার আওয়াজটা আমার রুমের দিকে আসছে। ধীরে ধীরে শব্দটা মনে হলো একদম আমার পেছনে। তাড়াতাড়ি করে ঘুরে তাকালাম, কই কোথাও কিছু নেই। ভয়ের কিছুই ছিল না, তাও কেমন যেন একটা ভয় ভয় লাগলো আমার। ভূতের মুভি এবং গল্প যেমন হয় ঠিক তেমনই জীবনে যত হরর মুভি দেখেছি সবকিছুই মনে হতে লাগলো আজকে তবে আমার সাথেও এমন কিছু ঘটনা ঘটতে চলেছে। তারপর শুনতে পেলাম কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। ভাষাটা হয় অস্পষ্ট ছিল না, না হয় অন্য কোনো ভাষা ছিল, যার কারণে আমি বুঝতে পারছিলাম না কি বলছে। প্রথমে একজনের ফিসফিস আওয়াজ আসছিল, কিন্তু পরে হুট করে আওয়াজটা মনে হচ্ছিল 20 থেকে 25 জন মিলে করছে। একসাথে অনেক জন জিগির করলে যেমন শব্দ হয় ঠিক ওরকম লাগছিল। ভয় সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। এটাই ভাবছিলাম যে এইসব আমি কি শুনতে পাচ্ছি, নাকি সবাই শুনতে পাচ্ছে। ঠিক তখনই সব আওয়াজ বন্ধ করে একেবারে ভয়ঙ্কর রকমের নীরবতা অনুভব করলাম। এই নীরবতাটাও কেমন যেন অস্বাভাবিক লাগছিল। তখন ওই বাজে গন্ধটার জন্য রুমের সব জানালা খোলা রেখেছিলাম। এক দৌড় দিয়ে জানালা বন্ধ করে দিয়ে বিছানায় উঠে বসলাম, যেন নিচে নামলে কেউ পা ধরে টেনে বিছানায় তলায় নিয়ে যাবে। বইটা আবারও ধরবো কি ধরবো না এটাই বসে বসে ভাবছিলাম। তখন সেই পচা মাংসের গন্ধের বদলে যেন কেমন যেন সুন্দর হাসনাহিনার ফুলের গন্ধ আসছিল। এই শহরের অলিতে গলিতে এমন গাছ থাকার প্রশ্নে আসে না।
কি উৎস তবে এই সুগন্ধের, এটাই ভাবছিলাম। হুট করে তাকে দেখি আলেয়া পর্দার আড়াল থেকে বেরিয়ে আসছে। ও কখন আমার রুমে আসলো? ওরা একটু আগে কান্না করছিল, তাও ওকে দেখে ভালো লাগছিল কিছুটা। ওকে ডাকলাম, মাম্মা এদিকে এসো, তুমি এখানে কেন আসছো রাতের বেলায়? ঘুমাবে না? ও আমার কাছে না এসে দৌড়ে আমার রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে আমার দিকে একবার তাকিয়ে অদ্ভুতভাবে একটা মুচকি হাসি দিল। এমন হাসি আমি আমার জীবনে কখনো দেখিনি। এই হাসি দেখে শরীর হিম হয়ে গিয়েছিল আমার। এত ছোট বাচ্চার পক্ষে এমন হাসি দেওয়া অসম্ভব। চোখ বন্ধ করে ফেললাম। আর দ্বিতীয়বার দৃশ্যটা দেখার ইচ্ছা নেই আমার। অনেকক্ষণ কাঁথা মুড়ি দিয়ে পর মুখ ঢেকে শুয়ে রইলাম। পরপর ঘটনাগুলো সাজানোর চেষ্টা করলাম। প্রায় সবগুলো ঘটনার যৌক্তিক ব্যাখ্যা বের করে যখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাব, ঠিক তখনই আমার মাথায় যেটা আসলো সেটা ভাবার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ভয়ের কারণে এটা আমার খেয়ালে ছিল না যে আলিয়া তো 4 মাসের বাচ্চা। ও তো বসতেই পারে না ঠিকঠাক মতো। ও হেঁটে আমার রুমে কি করে আসলো? সেদিন সারা রাত ঘুমাতে পারিনি, বিছানায় পড়ে জীবন্ত লাশের মতো ছিলাম। এটা কি ঘটে গেল আমার সাথে? শুধু সেটাই ভাবছিলাম। কারাই বা ফিসফিস করছিল, কি বা বলছিল? আর আলিয়ার মতো দেখতে ওই অপরটা আসলে কি ছিল? পরীক্ষা সেদিন কি দিয়েছিলাম নাকি না জানার তো কথাও নয়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। নিশীথ ছায়া, সাহারা নওশীন। এই ছিল একটি গল্প, গার্লফ্রেন্ড স্টোরি, এবং আশা করছি গল্পটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমরা চাই যে যেসব ঘটনাগুলো সবসময় দারুণভাবে প্রকাশিত হয় সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি। আপনার নামটা উল্লেখ করে দিলাম গল্পের ভেতরে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই নিশীথের স্টোরিটা আমার কাছে পাঠানোর জন্য। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী স্টোরিতে চলে যাব। আশা করছি পরবর্তী স্টোরি আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে। চলে যাই সরাসরি পরবর্তী স্টোরি এবং সর্বশেষ ঘটনায়। এই ঘটনার নাম ছায়ামূর্তি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লেখা আছে, সময়টা ছিল 2019 সালের মার্চ মাস। আমি কেবল এসএসসি পরীক্ষা শেষ করেছি। পরীক্ষা শেষ হবার কারণে গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতাম। আর এটাই আমার রোজকার কাজ ছিল, এবং ওয়াজ শুনতে যেতাম মাঝে মাঝে। এমনই একদিন আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম আমাদের উপজেলায় একটা ওয়াজ মাহফিল হচ্ছে, সেটা শুনতে যাব। আমরা ছিলাম মোট 5 জন বন্ধু যারা মাহফিলে গিয়েছিলাম। মাহফিল শেষে অটোরিকশা না পেয়ে আমরা হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম। উপজেলা থেকে আমাদের বাড়ি প্রায় 5 থেকে 7 কিলোমিটার হবে। এখানে বলে রাখা ভালো, আমরা যে 5 জন ছিলাম সেখানে 2 জন ছিল চাচাতো ভাই। তারা একই বাড়ির, অন্য 2 জনের বাড়ির পাশাপাশি। আর আমার বাড়িটা ছিল একটু দূরে, পাকা রাস্তা থেকে একটু ভেতরে। আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর হাসাহাসি করছিলাম। এমন সময় বন্ধু সেলিম বলে উঠল, আজকে সাব্বিরকে এগিয়ে দেবো না, দেখবো একা একা কিভাবে যায়। আমিও সিনেমের কথা হেসে বললাম, আরে তোর কি ভীতু মনে হয় নাকি রে, যেতে পারবো না? এমন রকম কথা শুনে রীতিমতো আমরা আমাদের গ্রামে চলে আসি। প্রায় ঘন্টা খানেক পর যখন প্রায় রাত 2টোর মতো বেজে গেছে, তখন আমরা 3 জন 3 রাস্তার মোড়ে এসে পৌঁছাই, যেখানে আমাদের পাড়ার দোকান আড্ডাখানা। কিন্তু সবকিছু দোকান বন্ধ ছিল। এই 3 রাস্তার একটা চলে গেছে উত্তর পূর্ব দিকে, যেদিক দিয়ে আমার 2 বন্ধু যাবে, যারা চাচাতো ভাই, আর উত্তর পশ্চিম দিকের রাস্তা দিয়ে যেতে হয় আমাদের বাড়িতে। 3 রাস্তার মোড়েই বাকি 2 বন্ধুর বাড়ি। এখানে এসে 2 জন বিদায় নিয়ে চলে গেলে সেলিম আমার উদ্দেশ্য করে বলল, শোন, তুই এত রাতে না গিয়ে আমার বাসায় থাকিস। আমি উত্তরে না বলি আর তাকে জানাই আমি যেতে পারবো। তখন আরেক বন্ধু নাইম উত্তর দিল, তাহলে চল আমরা 2 জনেই আসি, ঠিক আছে? তোকে দিয়ে আসি, ঠিক আছে? যদি ভয় পাস, দুর্ঘটনা করতে পারে, কিন্তু সময় লাগবে না। আমার দরকার নেই, রাত হয়ে গেছে অনেক, তোরা বাড়িতে গিয়ে ঘুমা, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। নাইম তখন বলল, দেখ
এত সাহস কিন্তু ভালো না, বুঝতে পেরেছিস? আমি বললাম, আরে বেটা কিছু হবে না, 11টা 12টা কত গিয়েছি, এখন না হয় 2:30 বাজে, তোরা যা ঘুমা। ওরাও আর জোড়াজুড়ি না করে চলে গেল। কিন্তু আমি বলতো সেলিমের সেই তাচ্ছিলের কথার একটা জবাব দিতে চেয়েছিলাম, জেদ করে ফেললাম। নয়তো মনে মনে ভয় আমিও পাচ্ছিলাম, আর এটাই চাচ্ছিলাম যে ওরা দুজন জোর করেই আমাকে এগিয়ে দিক, কিন্তু আমার তেরা কথায় ওরা আর জোর করেনি। তো যাই হোক, মনে ভয় নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করলাম। তখন আমার সাথে থাকা সিম্ফনির বাটন ফোনের আলো ধরে রাখতে হাঁটছিলাম। মনে রাখা ভালো, আমাদের বাড়িতে যাওয়ার রাস্তার দুই পাশে বড় বড় পুকুর ছিল, যেখানে পাঙ্গাস মাছ চাষ করা হতো, আর পুকুর পাড় দিয়ে নারিকেল এবং মেহগনি গাছ দিয়ে রীতিমতো পূর্ণ ছিল। আমি যখন ভাঙা রাস্তার মাঝ দিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ করে পেছন থেকে হাঁটার শব্দ পাই। বনের মধ্যে রীতিমতো ভয় ভয় শুনছিলাম ভেবে আর পাত্তা দিইনি সেবার। তবে মিনিট খানিক পর আবারও সেই শব্দটা শুনলাম, তখন আরো স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। আমি ভয়ে শীতের মধ্যেও যেন থামছিলাম। কিছুক্ষণ পর পেছনে তাকানোর সিদ্ধান্ত নিলাম। খুচুরির কাছে শুনেছিলাম যেসব বিষয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে না তাকিয়ে পুরো শরীর খোলাতে হয়, আমি ঠিক তাই করলাম। আর ঠিক তখনই আমার কানের পাশ দিয়ে প্রচন্ড গরম বাতাস চলে গেল। তখন আমি শিওর ছিলাম যে কিছু একটা আমার পিছন নিয়েছে। ঘুরে যাওয়ার পর আর কানের কাছ থেকে বাতাস যাওয়ার পর আমি আবারও পেছনে স্পষ্ট শব্দ শুনি, কিন্তু এবার আর কোনো পশুর শব্দ বা গর্জনের আওয়াজ ছিল। তারপর ভয় ভয়ে আবারও ঘুরতে গিয়ে দেখি কালো মতো একটা ছায়া হালকা চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে, একটা জায়গায় ঘুরছে আর ক্রমশ যেন বড় হচ্ছে। এটা দেখে আমি চিৎকার দিয়ে আমার সে বন্ধুদের দিকে রীতিমতো দৌড় দিয়ে এবং ওদের উঠানে গিয়ে নাইম বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছিল জানি না। জ্ঞান ফেরার পর আমি নিজেকে নিজের রুমে আবিষ্কার করি। তখন রাত প্রায় 4:30টার মতো হবে। জানতে পারি আমার বাবা, মা আর দাদা আমাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর দাদু পুরো ঘটনাটা জানতে চাইলে তা বলার পর আমাকে খুব বকা দেয় এবং বলে একা একা আসতে হয়েছে কেন, ওখানে ডরাইয়া মানে ভয় কত মানুষের মৃত্যু হয়েছে তুই জানিস। তারপর দিন থেকে আমার অনেক জ্বর হয়, সাথে চোখের ভেতরে রক্ত জমাট বাঁধা শুরু হয়। আবারও 2 দিন পর জন্ডিস ধরা পড়ে, কিন্তু আল্লাহর রহমতে আমি 15 থেকে 20 দিনের ভেতরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। অবশ্য সেবার কবিরাজি আর ডাক্তারের 2জন চিকিৎসার মাধ্যমেই সারা হয়েছিল। সাব্বির রহমান, গল্পের নাম ছায়া। যে সময় গল্পগুলো ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে স্টোরিটা ভীষণ রকম ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায় তাহলে বলবো আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে ধারণদর্শক কমেন্ট করে উৎসাহ দিতে ভুলবেন না, বিকজ আপনাদের উৎসাহ পেতে খুব ভালো লাগে, সবার ভালো লাগে। যারা ঘটনা পাঠায় তাদের খুব আনন্দ হয়। এই জন্য বারবার বলি যে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এপিসোডগুলোকে শেয়ার করে দেওয়ার, ঘটনাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। সো এই ছিল আজকের আয়োজন বেশি বড় নয়, বাট ইনশাল্লাহ আগামীকাল বেশ বড় একটা এপিসোডের আয়োজন করা হচ্ছে। অ্যান্ড আই বিলিভ যে আগামীকাল আপনাদের কাছে অনেক ভালো একটা সময় থাকবে, বিকজ কালকে অনেকগুলো স্টোরি আপনাদের জন্য থাকবে। অ্যারাউন্ড 13-14 রকমের স্টোরি থাকবে। বুঝতেই পারছেন কত বড় এপিসোড হবে। শুক্রবার যেহেতু ফ্রাইডে স্পেশাল, ডেফিনেটলি আপনারা শুনবেন অ্যান্ড দারুণ কিছুই শুনবেন, এটাই বাহুল্য। সো এই ছিল বিষয়। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আজকের মতো বিদায় নেবো। যার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা যদি চান ভৌতিক দুনিয়া ঘটনা পাঠাবেন এবং পাঠাতেই পারেন। ঘটনা পাঠানোর 2টি ওয়ে আছে, ইমেল আর হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com, BHOUTIKDUNIA@gmail.com। অ্যান্ড নিশ্চয়ই জানেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 04009300111। মাস্ট বি ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, এই কথাটা শুরুতে লিখবেন, তাহলে চলবে। আর তেমন কিছু বলবো না, আমি চলে যাচ্ছি এখনকার মতো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল বড় একটা এপিসোডে দেখা হবে। ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।